প্রিয় দর্শক, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল 24 এবং প্রতি শনিবারের নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফায়জা রাহলা। দর্শক, আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে প্রতিদিন কথা বলি এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি ঠিক রেখেছি সেটি হচ্ছে হাড় ক্ষয় এবং এর প্রতিকার। হাড় ক্ষয় আসলে কখন আমরা বলবো হাড় ক্ষয়, কি কি ধরনের কারণে হাড় ক্ষয় হতে পারে, চিকিৎসা কি হতে পারে, কিভাবে ধরা পড়বে যে এটি আসলেও হাড় ক্ষয় কিনা, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে আমাদের অতিথির সাথে আপনারাও কথা বলতে পারবেন। চলুন তাহলে পরিচয় করে দিই আমাদের আজকের অতিথির সাথে। অতিথি হিসেবে আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন প্রফেসর ডক্টর সৈয়দ শহীদুল ইসলাম, একাডেমিক পরিচালক, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, ঢাকা। আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং শুধু দর্শক শ্রোতাকে সকলকে ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি সেটি হচ্ছে হাড় ক্ষয়, এর আসলে নানা ধরনের কারণ, চিকিৎসা, প্রতিকার, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে শুরুতেই আসলে আমার যে প্রশ্ন এবং আরো অনেক মানুষের একই প্রশ্ন যে হাড় ক্ষয় আসলে কি বোঝায়, হাড় ক্ষয় বলতে কি বোঝায়, যেহেতু হাড় জিনিসটা বাইরে থেকে দেখা যাচ্ছে না, হাড়ের যে ক্ষয় হচ্ছে সেটা আসলে আপনারাই কিভাবে বোঝেন এবং আমরাই বা কিভাবে বুঝবো? আসলে হাড় ক্ষয় আমরা যেটা বুঝি এটাই হলো আসল বোঝা। সেটা হচ্ছে হাড়ের ঘনত্বটা কমে যায়। নর্মালি হাড় যে ঘনত্ব থাকে এটা কমে যায়। এটা কিন্তু সবার কমে না, বয়স বাড়ার সাথে সাথে এটা কমতে থাকে। কিন্তু এই হাড় ক্ষয় ঘনত্ব কমে যাওয়ার কারণে হাড়টা যদি আমরা একটা মৌচাকের সাথে তুলনা করি তাহলে মৌচাকে যেমন ফাঁকা ফাঁকা হয়ে যায় এরকম ফাঁকা হয়ে যায়। ওর ভিতরে কিছু শিট থাকে, শিটগুলি খুব সরু হয়ে যায়। তো এই হওয়ার কারণে হাড়টা খুব ভঙ্গুর হয়ে পড়ে, সহজেই ভেঙে যাওয়ার একটা প্রবণতা হয়। এটাই কিছু হাড় ক্ষয়। সাধারণ একজন মানুষের থেকে আপনি বলছেন যে হাড়টা আসলে ভঙ্গুর হয়ে পড়ছে, এর পেছনে কারণ কি কি থাকতে পারে? হাড় ক্ষয়ের অনেকগুলো কারণই আছে, কিন্তু মূল কারণ আমি যেটা বলার প্রথমে শুরু করলাম বয়স। কিন্তু বয়সের চেয়ে আরেকটি ইম্পর্টেন্ট কারণ আমাদের দেশের জন্য, সেটা হচ্ছে সারা পৃথিবীর জন্য, সেটা হচ্ছে মহিলাদের হাড় ক্ষয়টা কিন্তু সবার আগে শুরু হয়। বিশেষ করে মহিলাদের যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন তাদের শরীরে স্ট্রোজেন নামের একটা হরমোন থাকে, এই হরমোনটা থাকে না। এই হরমোনটা হাড় ক্ষয় রোধ করার ক্ষেত্রে এটা কার্যকর ভূমিকা পালন করে। সে আমাদের শরীরে হাড়ের মধ্যে দুইজন প্রতিনিধি আছেন, একজনকে বলি অস্টিওক্লাস্ট, আরেকজন বলি অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্ট হাড় তৈরি করেন আর অস্টিওক্লাস্টের কাজ হচ্ছে হাড়কে ক্ষয় করা। এই দুজনে মিলিতভাবে হাড়টাকে শেপ করে রাখেন, আমরা এটাকে বলি রিমডেলিং। তো যেহেতু মাসিক বন্ধ হওয়ার পর এস্ট্রোজেন কমে যাওয়ার কারণে তার এই অস্টিওব্লাস্টের উপরে যে তার ক্ষমতাটা ছিল থামিয়ে রাখা, সেটা সে করতে পারে না। ফলে হাড় ক্ষয় মহিলাদের আগেই শুরু হয়। কিন্তু 50 ঊর্ধ্ব পুরুষের ক্ষেত্রেও কিন্তু হাড় ক্ষয় শুরু হয় এবং সেটা কিন্তু ধীরে ধীরে হয়, মহিলাদের তাড়াতাড়ি হয়। সারা বিশ্বের পরিসংখ্যান অনুযায়ী প্রতি 5 জন পুরুষের একজন কিন্তু হাড় ক্ষয় রোগে আক্রান্ত, 50 ঊর্ধ্ব। এবং মহিলাদের তো প্রতি 3 জনের একজনই হাড় ক্ষয় রোগে আক্রান্ত, 50 ঊর্ধ্ব। এবং যখন একটা এজ ক্রস করে, আমরা বয়স ক্রস করার পরে, তখন দুজনই সমান হারে হাড় ক্ষয় শুরু হতে পারে। এটা হচ্ছে কমন কজ। আর আরও কিছু কারণ আছে, সেটা হচ্ছে সেকেন্ডারি কাজ। যেমন যারা অতিরিক্ত ধূমপান করেন, যারা মদ্যপান করেন, কোমল পানীয়, চা, তারপরে কফি, বিশেষ করে কফি পান করেন, যারা ঘন ঘন বেশি কফি পান করেন তাদের হতে পারে। যারা সেডেন্টারি লাইফ ওয়ার্ক লিড করেন, অর্থাৎ যারা হাঁটাচলা কম করেন তাদের হতে পারে। যাদের শরীরটা থিন, পাতলা, তাদের হতে পারে। আবার যারা খর্বাকার, ছোট, তাদের হতে পারে। এটা কিছু আমাদের করার নাই, যারা খর্বাকার বা থিন বা পাতলা, এটা কিছু করার নেই। আরও কিছু রোগ আছে, যেমন কিছু ওষুধ, আমরা দীর্ঘদিন যদি কোনো ওষুধ ব্যবহার করি, স্টেরয়েড একটা ওষুধ। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দেশে গ্রামে গঞ্জে থেকে শুরু করে সব জায়গায় মানুষ ব্যথা হলে কিন্তু একটা ওষুধ খুব বেশি ব্যবহার করে, স্টেরয়েড। এই স্টেরয়েড খেলে, দীর্ঘদিন স্টেরয়েড খেলে হাড় ক্ষয় কেন, শরীরের সর্ব জায়গায় সে বিভিন্ন ধরনের রোগ তৈরি করতে পারে, তার মধ্যে হাড় ক্ষয় একটা রোগ হতে পারে। আরেকটা, যারা যে কোনো কারণে যদি দীর্ঘদিন অচল অবস্থায় থাকেন,
মুভমেন্ট কম থাকে, প্যারালাইজড রোগী থাকেন, বা একটা পা আমরা অনেকদিন প্লাস্টার করে রাখি, ব্যান্ডেজ দিয়ে রাখি, পাটা মুভমেন্ট করছেন না, এটা হলো ইমোবিলাইজেশন। এগুলোর কারণে হাড় ক্ষয় হতে পারে। আরো কিছু এই অসুখ আছে। কারণগুলো নিয়ে আমরা আরো একবার কথা শুনবো, যেখান থেকে আপনি বলছেন যে আরো কিছু অসুখ আছে। তবে একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন। থ্যাংক ইউ। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। আমি চট্টগ্রাম চিরাগঞ্জ থেকে মোহাম্মদ এরশাদ। জি স্যার, আমার অ্যাসিএল অপারেশন হয়েছিল 1 বছর আগে, পায়ের অ্যাসিএল লেগ সাইড। তারপরে তো পায়ের কোমরের ব্যথাটা উঠতেছে যে এখন কমাতে পারতেছি না স্যার। ওটার জন্য এমআরআই করলাম, এমআরআই করার পর এমআরআই মধ্যে কোনো কিছু আসে নাই। এখন কোমরের ব্যথাটা যাচ্ছে না, থেরাপি দিলাম, থেরাপির পর থেকে একটু কমে আবার একটু বেড়ে যায়। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 30 স্যার, 30 বছর স্যার। 30 বছর। 30 বছর আপনি কোমর ব্যথার জন্য কোনো কোমর ব্যথা বিশেষজ্ঞকে দেখিয়েছেন? আমি এখানে বাংলাদেশে ট্রিটমেন্ট করি, আমি ট্রিটমেন্ট করছি সিএমসি বেলুরে, ইন্ডিয়াতে। এখন ওনারা বলতেছে কোনো সমস্যা নেই। এখন তো বাংলাদেশে আসলে কোনো মেডিসিন দিচ্ছি, মেডিসিন খাওয়ার পর ঠিক থাকে, আবার বন্ধ করে দিলে ব্যথাটা বেড়ে যায়। আচ্ছা দেখুন, কোমর ব্যথার যে আপনার যে বয়স 30 বছরে কোমর ব্যথার অসুখ যে একটা খুব কমন কারণ, সেই অসুখটা হচ্ছে যদি কোনো কারণে আপনার প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক হয়। দুইটা ডিস্কের মাঝখানে, দুইটা মেরুদণ্ডের দুইটা হাড্ডির মাঝখানে একটা ডিস্ক থাকে। এই ডিস্কটা কোনো কারণে যদি বের হয়ে পিছনে নার্ভে প্রেশার দেয়, তাহলে কোমরেও ব্যথা হতে পারে এবং ব্যথাটা পার দিকে যেতে পারে। কিন্তু আপনার যেহেতু ভেলোরে আপনি দেখিয়েছেন এবং আপনার তারা কোনো রোগ নাই বলেছেন, আমার মনে হচ্ছে আপনার এই বয়সে কোমর ব্যথার কারণ আপনার জীবনযাপনের পদ্ধতিতে কিছু ফল্টি টেকনিক আছে। যেমন আপনার বসার অভ্যাসটা খুব একটা ভালো না, আপনি হয়তো দীর্ঘক্ষণ সামনে ঝুঁকে কাজ করেন, অথবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন, অথবা আপনার শোয়ার ভঙ্গিটা ভালো না। এইসব কারণে আপনার এই কোমর ব্যথাগুলো হতে পারে। আপনাকে অবশ্যই এই অভ্যাসগুলো পরিহার করতে হবে এবং কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করে আপনার মেরুদণ্ডের হাড় এবং মেরুদণ্ডের আশেপাশের মাংসপেশিকে যদি আপনি শক্ত রাখেন, তাহলেই ব্যথা কমে যাবে। একটা কথা মনে রাখবেন যে এই কোমর ব্যথার জন্য দীর্ঘদিন আপনি যে ওষুধই খান, ব্যথার ওষুধ খেলে কিডনিতে সমস্যা হতে পারে। আবার আমি একটু আগে বলেছি, স্টেরয়েড খেলে আপনার শরীরের সর্বাঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হতে পারে। অতএব আপনি এগুলো না করে, চিকিৎসকের পরামর্শের বাইরে কিছু না করে আপনার জন্য শ্রেয়। আমরা তাহলে আমাদের আগের যে প্রসঙ্গ ছিল, কারণ নিয়ে আমরা কথা বলছিলাম। আপনি বেশ কিছু কারণ আমাদেরকে জানিয়েছেন এবং তার সাথে বলছিলেন কিছু রোগও আসলে এর সাথে জড়িত। কিছু রোগও আছে, যেমন যাদের ডায়াবেটিস আছে, দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন, তাদের হাড় ক্ষয় হতে পারে। হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম বা গনোডাল ইনসাফিসিয়েন্সি একটা রোগ আছে, পুরুষ মহিলা সবারই হতে পারে। তাদের ওই হাড় ক্ষয় রোগ হতে পারে। যারা দীর্ঘদিন রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন, অর্থাৎ যাদের এই রোগের কারণে মুভমেন্টটা কম হচ্ছে, চলাফেরাটা কম হচ্ছে, তাদেরই কিন্তু ইমোবিলাইজেশন থাকছেন, তাদের কিন্তু হাড় ক্ষয় রোগ হতে পারে। আর আগে আমি বলেছি যে কিছু বদভ্যাস, বিশেষ করে স্মোকিং কিন্তু খুবই কমন একটা প্রবলেম হাড় ক্ষয়ের জন্য, এবং অনেক রোগের জন্য স্মোকিং একটা প্রবলেম। এখানে আমি একটি সাধারণ মানুষের প্রশ্ন বা উপদেশ, যেটা আসলে শোনা যায় এবং দেখা যায় আসলে অনেক ধরনের মিডিয়াতেও আসলে প্রমোট করা হয়, হাড় ক্ষয় রোধে তারা বারবার এই একটা কথা বলতে থাকেন, আপনারা বেশি করে দুধ খান। এই ব্যাপারটিকে আসলে আপনি কিভাবে দেখেন, বা এই প্রসঙ্গে আসলে আপনার কি ধারণা বা পরামর্শ? বেশি করে দুধ খাওয়ার বলার অর্থ হচ্ছে যে দুধে প্রচুর ক্যালসিয়াম থাকে, তারা ক্যালসিয়াম খেতে বলেন। ইন্টারেস্টিংলি, আমি এই সুযোগে কথাটা না বলেই পাচ্ছি না, আমরা রিসেন্টলি, আমি ব্যক্তিগতভাবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যেটাকে সবাই পঙ্গু হাসপাতাল বলে থাকে, এবং ঢাকা মেডিকেল কলেজ এবং একটা কেয়ার মেডিকেল কলেজ, আমি যেখানে বসি, সেখানে আমরা 200 লোকের একটি জরিপ করেছি। এই 200 লোকের মধ্যে আমরা হাড় ক্ষয়ের সাথে সাথে তাদের সেরাম ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। এবং মজার বিষয় হচ্ছে যে এদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির সংখ্যা ছিল 200 লোকের মধ্যে মাত্র 7 জন, মাত্র 7 জন। কিন্তু 200 লোকের মধ্যে আমার হাড় ক্ষয়ের পরিমাণ হচ্ছে 35 জন, 35 জন। তো 7 জন, এবং এই যে 7 জনের যে ডেফিসিয়েন্সি হয়েছে ক্যালসিয়াম, তাদের কিন্তু হাড় ক্ষয়ের সাথে আবার খুব বেশি যোগাযোগ নেই। অর্থাৎ আমি বলার চেষ্টা করছি যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলেই হাড় ক্ষয় হবে, এটা কিন্তু সঠিক না। আমি মেকানিজমটা আগেই বলেছি। তবে হাড় ক্ষয় পূরণ করার জন্য, যাতে হাড় ক্ষয়টা না হয়,
হাড় যাতে ডিপোজিশন হতে পারে তার জন্য ক্যালসিয়ামের দরকার আছে। এই জন্য শরীরে নর্মাল ক্যালসিয়াম লেভেল মেনটেন করতে হবে। আর এখানে যেহেতু আমি উদাহরণস্বরূপ বলেই ফেললাম, আমাদের দেশে কিন্তু আমি 2টা স্টাডি করেছি। একটা এটা বললাম, এবং অ্যামং দ্য ডক্টরস পঙ্গু হাসপাতালের 157 জন ডক্টরের উপরে আমার একটা স্টাডি আছে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এবং ইন্টারন্যাশনাল যে ক্যাটাগরি লেভেল আছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির, আশ্চর্যজনক হলো আমার এই 200 রুগীর ক্ষেত্রে 87.5% রুগীরই কিন্তু ভিটামিন ইনসাফিসিয়েন্সি বা ডেফিসিয়েন্সি আছে। 63% হচ্ছে ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আমার মনে হচ্ছে বাংলাদেশে ভিটামিন ডেফিসিয়েন্সি নিয়ে কাজ করারই আছে। তাই ভিটামিন ডি দিলেও যে হাড় ক্ষয় প্রতিরোধ হচ্ছে, আমার এই স্টাডি থেকে সেটাও আসেনি। অর্থাৎ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলেও হাড় ক্ষয় হতে পারে, না থাকলেও হাড় ক্ষয় হতে পারে। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। জি, আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমি মুগদা থেকে বলছি। আমি আসলে কিডনি ট্রান্সপ্লান্ট করেছি 2003-তে। আমি স্টেরয়েড নিচ্ছি, প্রেডনিসোলন 10 নিচ্ছি 17 বছর স্যার। এই কারণে আমি এখনো অফিস করি, বাইক চালাই সামান্য। তো আমার হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট গুলো ব্যথা করে। অ্যাকচুয়ালি যেমন ফ্যাট জাতীয় এরকম কিছু নিলে একটু ব্যথাটা কমে, কিন্তু আসলে আমি এইভাবে কোনো ট্রিটমেন্টও করে সাহস পাই না। এমনি ক্যালসিয়াম ট্যাবলেট চলে, মাঝে মাঝে আমি খাই, এবং ওষুধ আমি মেডিসিন যত কম নিতে পারি আমি নেওয়ার চেষ্টা করি। স্যার এই ক্ষেত্রে আমি কি সাজেস্ট পেতে পারি আপনার কাছ থেকে? দেখুন, আপনি কিডনি ডায়ালাইসিস করেছেন এবং তার জন্য কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন, সরি ট্রান্সপ্লান্ট করলে আপনাকে স্টেরয়েড নিতে হবে, এর বিকল্প নাই। এটা অবশ্যই কিডনি ডাক্তারের পরামর্শের বাইরে আপনার অন্য কোনো ওষুধ খাওয়া ঠিক হবে না। তবে আপনার জয়েন্টের যে ব্যথাগুলো বলছেন, আপনার স্টেরয়েড নিলে কিন্তু জয়েন্টের ব্যথা আরও কমে যাওয়ার কথা। নর্মালি স্টেরয়েড আমরা ব্যথার জন্য অনেকেই যে যত্রতত্র ব্যবহার করে থাকে, আমরা নিষেধ করে থাকি। কিন্তু স্টেরয়েডের কারণে বা কিডনি ট্রান্সপ্লান্ট করার কারণে আপনার জয়েন্টের ব্যথা হচ্ছে, এটা আমার কাছে সঠিক মনে হচ্ছে না। আমার মনে হয় এই ব্যথা বিশেষজ্ঞ বা একজন অর্থোপেডিক সার্জন অথবা একজন রিউমাটোলজিস্টের পরামর্শ যদি আপনি নেন, তাহলে আপনার জয়েন্ট ব্যথার অন্য কোনো কারণ থাকতে পারে, সেই কারণটি নির্ণয় করে চিকিৎসা করা উচিত। আর যেহেতু আপনার কিডনি ট্রান্সপ্লান্ট করা, আপনাকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব, আপনি একটু ব্যথা হলে ব্যথার ওষুধ খাবেন না, কারণ ব্যথার ওষুধ নিজেও কিডনি ড্যামেজ করতে পারে। জি স্যার। এবারে আমরা আসি যে আমাদের উপসর্গ, হাড় ক্ষয় যখন হচ্ছে তখন একজন রোগী আসলে আপনাদের কাছে কি কি ধরনের উপসর্গ নিয়ে আসে? ব্যথা একটি কমন সমস্যা আমরা জানি, এর সাথে আসলে আর কি কি উপসর্গ থাকতে পারে? দেখুন, এটাকে আমরা হাড় ক্ষয় রোগটাকে আমরা অস্টিওপোরোসিস আমাদের ভাষায় আমরা এটাকে বলি নীরব ঘাতক, অর্থাৎ এর কোনো উপসর্গই থাকে না। ইন্টারেস্টিং বিষয়, কোনো উপসর্গই থাকে না। হ্যাঁ, অনেক সময় রোগীরা বিশেষ করে যদি মেরুদণ্ডের হাড় ক্ষয়, তার আগে আমি একটু বলে নেই হাড় ক্ষয় সাধারণত কোথায় কোথায় বেশি হয়, আমরা কোথায় কোথায় আমরা দেখতে পারবো। সেটা হচ্ছে মেরুদণ্ডের হাড়, আর মানুষের কোমরের যে আমরা নেক অফ দ্য ফিমার বলি সেখানে, এবং এই কবজির এখানে এটা হয়, এবং হিউমারাসের এখানে। এইসব জায়গায় হাড় ক্ষয়টা খুব বেশি দেখা যায়, আমরা পরীক্ষাও এইসব জায়গাগুলো করি। তো এই হাড় ক্ষয় হলে কোনো সিমটম রোগী কখনো আমাদের কাছে বলে না। রোগী তখনই সিমটম নিয়ে আসে যখন তার হাড় ক্ষয়ের কারণে অটোমেটিক কোনো আঘাত ছাড়াই মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। যেমন একটা হাঁচি দিল বা একটা কাশি দিল, তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। অথবা এসব কিছুই করলো না, সে ওয়েট বেয়ার করছে, ওয়েটে হাড়টা ধরো কেমন এরকম সাইজ থাকে, কলাপস করে যাচ্ছে, ধীরে ধীরে কলাপস করে যাচ্ছে। যখনই কলাপস করে যায় তখন আশেপাশের আমরা দুইটা মেরুদণ্ডের হাড়টির দুই পাশে ফ্যাসেট জয়েন্ট থাকে, ওই ফ্যাসেট জয়েন্টের উপর যখন প্রেশার পড়ে আর্থ্রাইটিস শুরু হয়, তখন তার ব্যথা হয়। এবং এই ফ্র্যাকচার যদি একসঙ্গে যদি ফ্র্যাকচার হয়ে যায়, তাহলে এই ফ্র্যাকচারের কারণেও ব্যথা হতে পারে। এবং অন্য অন্য জায়গায় সাধারণত ব্যথা হয় না, রোগী হাড় ভেঙে যাওয়ার পরে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে। এই জন্য আমরা এটাকে নীরব ঘাতক বলি, যে নীরবে সে ক্ষয় করে যাচ্ছে, সে কিছু জানাচ্ছে না যে আমি তোমাকে ক্ষতি করছি। যখন আসলে একটা বড় ধরনের বিপদ হয়ে যাচ্ছে তারপরে আসলে আমরা বলি যে বোন বিকাম ফ্রাজাইল হয়ে যায়, একটা কাছের টুকরো ছেড়ে দিলে ভেঙে চৌচির হয়ে যাবে। এই হাড়গুলো এরকমই থাকে। ধরেন একজন মানুষ, আমিও বয়স হয়ে গেছে এখন, ধরেন আপনার বয়সের কেউ যদি এখন পড়ে যায়, তার ফ্র্যাকচার হবে না। কিন্তু যাদের হাড় ক্ষয় থাকে, সাধারণত ফ্লোরে হাঁটছেন, একটা কার্পেটের কোনায় পা লেগে উনি পড়ে গেছেন, বাথরুমে গেছেন, হঠাৎ পিছলে পড়ে গেছেন, ওনার কোমরে হাড় ভেঙে গেল, ওনার মেরুদণ্ডের হাড় ভেঙে গেল,
অথবা পড়ে যাওয়ার সময় উনি হাতটা ঠেকালেন, ওনার এখানে ভেঙে গেল, কোরিস ফ্র্যাকচার হলো। এইসব রোগীরা সাধারণত এই ফ্র্যাকচার নিয়ে আসে। আর আমরা ইনসিডেন্টালি অন্য কোনো কারণে যখন ব্যথা নিয়ে আমাদের কাছে আসে, আমরা যখন এক্সরে করে দেখি যে মেরুদণ্ডে হাড় ভাঙা আছে, তখন আমরা বলি যে আপনার তো হাড় ক্ষয় আছে। এবং আমরা বিশেষ করে যারা অর্থোপেডিক সার্জন, যারা রিমাটোলজিস্ট, যারা ফিজিক্যাল মেডিসিনে চিকিৎসা করে থাকেন এবং মেডিসিন বিশেষজ্ঞ, সবাই আজকাল 50-র উপরে হলেই সন্দেহ করা শুরু করেন যে না, আপনার হাড় ক্ষয় হতে পারে। তখন আমরা পরীক্ষা করতে দিই। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার সমস্যাটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমি কুমিল্লা থেকে বলছি, আমার নাম লিটন। জি যে ডাক্তার সাহেবের সাথে 1 মিনিট কথা বলবো আমি। জি। আমার আম্মা দীর্ঘদিন যাবত ওষুধ খাচ্ছেন এই হাড় ক্ষয় রোগে, যেমন ওই যে কন্টেলা, তিরিকুটের, এসব জাতীয় হয়তো, আর ক্যালসিয়াম একটা। আমার কিন্তু তেমন কোনো সমস্যা নাই, মানে পায়ের সমস্যা নাই, হাড়ের সমস্যা নাই। আমার সেই এইজ হলো 50 আপ। আমি যাতে এই রোগে না পড়ি, অর্থাৎ এটা থেকে সুস্থ থাকতে পারি, আমি একটু ডাক্তার সাহেবের কাছে পরামর্শ চাই। ধন্যবাদ। আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। আমার মনে হয় এই প্রশ্নটা আমারই উত্তর দেওয়া উচিত ছিল। যে আপনার আম্মার হাড় ক্ষয় আছে এবং আপনার আম্মা যে ওষুধগুলো খাচ্ছে, আপনি উচ্চারণ করেছেন, এই কোনো ওষুধটাই কিন্তু হাড় ক্ষয় প্রতিরোধে কোনো কার্যকর ভূমিকা রাখে না। কন্টিলেক্স হচ্ছে জয়েন্টের একটা রোগের জন্য দেওয়া হয়, জয়েন্টের প্রবলেম হলে, এবং টিলকোটিল এটা ব্যথার ওষুধ, এটা দীর্ঘদিন না খাওয়াই ভালো, এটা হাড় ক্ষয়ের জন্য না। তবে দেখা যাচ্ছে যে যাদের মা বাবার হাড় ক্ষয় থাকতে পারে, তাদের কিন্তু সন্তানদেরও হাড় ক্ষয় রোগ হওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে আপনি এখন তো 50 ক্রস করে গেছেন, সময়টা আপনি অনেকটা ক্রস করে আসছেন। আমাদের শরীরে কিন্তু 30 থেকে 40 বছরের মধ্যে সর্বোচ্চ হাড়ের ঘনত্ব হয়। অর্থাৎ জন্মের পরের থেকে, যখন আমরা চাইল্ডহুড থেকে, তখনই যদি আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি, খাওয়ার ব্যাপারে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাই, ভিটামিন ডির জন্য আমরা রোদে যাই, বা আমাদের বাচ্চারা কিন্তু আজকাল সব ফার্মের মুরগি হয়ে গেছে, কেউ রোদে যায় না। তো রোদে না গেলে ভিটামিন ডিটা শরীরে তৈরি হয় না। তো এইসব কারণে কিন্তু আমাদের হাড়ের ঘনত্বটা খুব বেশি মজবুত হয় না। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি, আপনি যদি ভবিষ্যতে সুখ শান্তি চান, তাহলে আপনাকে টাকা পয়সা ইনকাম করে আগেই রাখতে হবে। বুড়ো বয়সে টাকা পয়সা ইনকাম করার আর শক্তি, এনার্জি থাকে না। ঠিক এটাও তাই, যে আপনাকে যৌবনকালেই আপনার হাড়ের ঘনত্বটাকে বাড়িয়ে রাখতে হবে। সেই জন্য আমি বলেছি ফিজিক্যাল এক্সারসাইজ একটা বিষয় আছে, এটা আপনি আপনার ক্ষেত্রে এখন আপনি করতে পারেন। এবং এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বা আর্টিফিশিয়ালি আপনি এগুলো খেতে পারেন, কিন্তু বেশি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। আপনি সেডেন্টারি ওয়ার্কার থাকলে সকাল বিকাল ওয়েট বিয়ারিং, আপনাকে হাঁটতে হবে। বা আমরা আগে ছোটবেলা দেখতাম বেত লাফাতো মানুষ, এখন তো বেত লাফায় না। বেত লাফানোটা কিন্তু হাড়ের ঘনত্বটা বাড়ার জন্য খুবই উপকারী। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা তার সাথে কথা বলে তারপরে আমরা আমাদের আলোচনায় ফেরত যাব। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। আসসালামু আলাইকুম, আমি রিপন বলছিলাম রাঙামাটি থেকে। জি। যে আমি স্যারের সাথে একটু কথা বলতে চাইছিলাম। বলুন। আমার বাবা আজকে অনেকদিন যাবত ঢাকা, মানে হাড়ের পেইনের প্রবলেমে ভুগছে। তো আমি বুঝতে আমি পারি। দেশের মধ্যে অলরেডি সেন্ট্রাল হসপিটাল অনেকবার ট্রিটমেন্ট করেছি, কোনো উপকার পাইনি। মানে ওই যে হাড়ের গ্যাপের সমস্যা রয়ে গেছে। এখন কি আমি দেশের বাইরে নিয়ে যাব, নাকি দেশের মধ্যে কোথাও যদি ভালো করে ট্রিটমেন্ট করানো যেত আর কি, একটু পরামর্শ দিলে ভালো হয়। আচ্ছা, কি রোগে ভুগছেন বলছেন? হাড়, ওই যে আপনি যে বলছিলেন যে হাড় গ্যাপ হয়ে যাওয়া মাঝখানে, যে বয়স 65 এর মতো হয়েছে আর কি। 55-এ হাড় ক্ষয় হচ্ছে না অন্য কোনো রোগ? জি, হাড় ক্ষয় হয়ে গেছে অলরেডি, হাড় ক্ষয় হচ্ছে এটাই বলছিল আর কি। প্রথম কথা হচ্ছে যে যদি 55 তার বয়স হয়, দেখেন আমি 59, তো 55-এ হাড় বেশি ক্ষয় হওয়ার কথা না পুরুষের ক্ষেত্রে আর কি। আমার মনে হয় 65-এ হাড় ক্ষয় প্রবণতা বেশি থাকে। এবং আপনি যে প্রশ্নটি উত্থাপন করেছেন, একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমি আপনাকে অনুরোধ করব, বাংলাদেশের কোনো ভালো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। হাড় ক্ষয় রোগের জন্য বিদেশে যে আপনি কি করবেন? এই চিকিৎসা বিদেশের লোকজনও যা দেবে, আমাদের লোকেও তাই দেবে। যদি আপনি মনে করেন যে আপনার ডায়াগনোসিসটা ঠিক মতো হচ্ছে না, বা আমরা আপনার ডায়াগনোসিস হয়তো করতে পারছি না, সেই ক্ষেত্রে আপনার অধিকার আছে বাইরে যে ডায়াগনোসিসটা কনফার্ম করা। কিন্তু এটা চিকিৎসা বাংলাদেশে সহজলভ্য হচ্ছে
এখন বিদেশি কোম্পানির ওষুধও পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের অনেক কোম্পানি হাড় ক্ষয় প্রতিরোধের জন্য যেসব ওষুধ আছে সেগুলি করে। আর আমি কিন্তু একটা কথা বলার চেষ্টা করছি, ওষুধ দিয়ে কিন্তু সব রোগ সারানো যায় না। আপনার আব্বাকে এই বয়সেও যতটুকু সম্ভব আপনি ওয়েট বেয়ারিং এক্সারসাইজ করান, হাঁটা চালানোর অভ্যাসটা করান, আইডিয়াল বসে না থেকে তাকে মুভমেন্ট করান। যে ব্যাপারটি আপনি বলছিলেন যে ডায়াগনোসিস যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আসলে উনি অন্য কিছু চিন্তা করতে পারেন বা ওনারা আসলে দেশের বাইরে যাবেন বা কোথায় যাবেন সেই ব্যাপারে ওনার একটা ডিসিশন আসছে। ঠিক এই ব্যাপারটা নিয়ে আসলে আপনাদের কাছে আমার প্রশ্ন যে ডায়াগনোসিস আসলে কিভাবে হয়, যে সব রোগীরা হাড় ক্ষয় নিয়ে আপনাদের কাছে আসে তাদের যে আসলে হাড় ক্ষয় আছে বা আপনারা কিভাবে বুঝতে পারেন? আচ্ছা, যে কোনো রোগের ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রথমে আমাকে সন্দেহ করতে হবে। তো সন্দেহ করার জন্য আমি যেটা বলছি বয়স 50+ অথবা মহিলা মাসিক বন্ধ হয়ে গেছে, তাদেরকে আমরা সন্দেহ করব যে তার হাড় ক্ষয় রোগ হতে পারে। তারপরে তার কোনো উপসর্গ আছে কিনা আমরা এই উপসর্গগুলো বাঁচার চেষ্টা করব। এবং তৃতীয়ত হচ্ছে তার কোনো বদভ্যাস, যেগুলো আমি বলার চেষ্টা করেছি যে অ্যালকোহল অ্যাবিউজ, স্মোকিং, অতিরিক্ত চা সিগারেট বা কমল পানীয়, ইভেন ক্যাফিন, কফি খাওয়া, এগুলির অভ্যাস আছে কিনা, তার অন্যান্য রোগগুলো আছে কিনা, ডায়াবেটিস, হাইপারথাইরয়েডিজম, হাইপারপ্যারাথাইরয়েডিজম, রিমাটয়েড আর্থ্রাইটিস দীর্ঘদিনে ভুগছে কিনা, সে সেডেন্টারি লাইফ ওয়ার্ক করে না ওয়েট বেয়ারিং এক্সারসাইজ করে কিনা, এগুলি আমি অনুসন্ধান করার পরে আমাদের দেশে মূলত অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ ধরার জন্য একটাই মাত্র মূল ডায়াগনোসিস, সেটা হচ্ছে আমরা বলি ডেক্সা এখন বাংলাদেশের প্রায় ল্যাবরেটরিতে আছে এবং সরকারি অনেক প্রতিষ্ঠানে ডেক্সা করা সম্ভব। এটার খরচও খুব বেশি না। যারা সন্দেহ করেন নিজেরা করতে পারেন অথবা ডাক্তারের পরামর্শ মতো ডেক্সা করে নিতে পারেন। আরেকটা পদ্ধতি হচ্ছে ডেক্সার আগে আমরা যেটা করি, ডেক্সা হচ্ছে কনফার্ম ডায়াগনোসিস করার জন্য। আরেকটা যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে এক্সরে করে দেখতে পারি। এক্সরের কিছু ক্রাইটেরিয়া আছে এবং এক্সরে আমরা কোন কোন জায়গায় করব, আমি আগে বলছি স্পাইন করব, বোথ হিপ জয়েন্ট করব এবং আমরা রিস্টে করি, এইসব হাতে করি। এইসব করতে আমরা ওই যে কর্টিক্যাল ইন্ডেক্স আছে, শিং ইন্ডেক্স আছে, এখানে এগুলি আমাদের টার্ম, এগুলি দর্শকদের জন্য ভালো হবে না, তবে এইসব জায়গায় করে আমরা দেখতে পারি, কিন্তু কনফার্ম করার জন্য ডেক্সা। এবং তারপরে অবস্থাটা বোঝা যাবে, তারপর অবস্থা বোঝা যাবে এবং কিছু মেজারমেন্ট এখন চিকিৎসা আমরা দিতে পারবো। আপনি যেটা বলছিলেন যে এই রোগটি আসলে এমন যে একটি সময় আমি আমার হাড়ের ক্যালসিয়ামের যে পরিমাণ আমি জমিয়ে রাখবো বা ঘনত্ব যত বাড়ানো যায় একটা সময় গিয়ে সেখান থেকে আসলে কিছুটা কমতে থাকবে। যখন একজন রোগী আসলে এই ধরনের কোনো একটি ডিজিজ নিয়ে আপনাদের কাছে আসছে এবং আপনারা দেখছেন যে হাড় ক্ষয় হয়ে গেল, সেক্ষেত্রে তার চিকিৎসাটা কি হতে পারে? তার এই হাড় ক্ষয় বা যতটুকু আসলে ঘনত্ব কমে গিয়েছে সেই ঘনত্ব আবার বাড়িয়ে তোলার উপায় থাকে কিনা, নাকি আসলে ব্যাপারটি ওখানে বন্ধ করা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন। আসলে বাড়িয়ে তোলাটা খুব কঠিন। আমরা যেটা করি ওষুধ যে যাতে আর ক্ষয়টা না হয়, এখানে থামিয়ে রাখা যায় কিনা। যদি আমরা পৃথিবীর সমস্ত কিছুই থামিয়ে রাখতাম তাহলে মানুষ বৃদ্ধ হতো না, মানুষ সবাই বেঁচে থাকতো, মরেও যেত না। অর্থাৎ আমরা যেটা করার চেষ্টা করি ওষুধপত্র দিয়ে তার যাতে না হয়, এবং কিছুটা কিন্তু কনজামশন ঘনত্ব বাড়ানো সম্ভব। কারণ আমি বলেছি যে অস্টোব্লাস্ট হাড়টা তৈরি করবে, অস্টোক্লাস্ট হাড়টাকে ক্ষয় করে। আমি যদি অস্টোক্লাস্টের অ্যাক্টিভিটিটা কমে যায় তখন হাড়টা যখন বাড়বে, জমা হবে, ঘনত্বটা জমা হবে, তার সাথে ক্যালসিয়াম, ভিটামিন ডি যোগ করে যখন মিনারেলাইজেশনটা কমপ্লিট হবে তাহলে কিছুটা ঘনত্ব তার বেড়ে যাবে আর এখান থেকে আর সাধারণত অগ্রসর হবে না। তবে একটা কথা মনে রাখতে হবে, এই চিকিৎসাটা কিন্তু আমাদের দেশের সব রোগীদেরই টেন্ডেন্সি, আমি আসছি আমাকে ওষুধ দেন, ওষুধ খেয়ে ভালো হয়ে যাব। ওষুধের সাথে সাথে তার তো অন্যান্য নিয়মকানুন পালন করতে হবে এবং ওষুধটা কিন্তু দীর্ঘ করে সর্বনিম্ন 3 বছরের আগেই কিন্তু এই ওষুধটা চিকিৎসা করা যাবে না। আমরা 1 বছর পর অথবা 3 বছর পরে আমরা আবার এভালুয়েট করব যে তার কতটুকু ঘনত্ব বাড়ছে বা আরও হচ্ছে কিনা। এটা কন্টিনিউ করতে হবে অনেকদিন। কি কি ধরনের ওষুধপত্র বা চিকিৎসার ক্ষেত্রে ওনাদেরকে কি কি দেওয়া লাগতে পারে? একটা আমি বলেছি চিকিৎসার ক্ষেত্রে প্রথম হচ্ছে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে, ওয়েট বিয়ারিং এক্সারসাইজ, হাঁটার এক্সারসাইজ, দৌড়ানোর এক্সারসাইজ। আর বয়স্ক লোক তো ব্যাট লাফাতে পারবে না, ওয়েট বিয়ারিং এক্সারসাইজ। একজন দর্শক আসলে অপেক্ষা করছেন, আপনাকে থামাতেই হচ্ছে। দর্শক আপনার নাম বলবেন এবং আপনার সমস্যাটি জানাবেন। হ্যালো, হ্যাঁ আমার নাম ফয়সাল, আমি কক্সবাজার থেকে বলতেছি। জি। হচ্ছে আমার ওয়াইফের বয়স 22 বছর, সে হচ্ছে একজন নার্স। তো তার উচ্চতা অনুযায়ী মোটামুটি একটু ওজন বেশি।
সে গত 1 বছর থেকে হচ্ছে কোমর ব্যথা, পাশাপাশি বাম পায়ে ব্যথা নামে, পুরো পা বদ্ধ হয়ে ব্যথা হয়ে যায়। আমি হচ্ছে 2 মাস আগে একজন নিউরো মেডিসিন ডাক্তার দেখাইছি, উনি কর্টান জাতীয় একটি স্টেরয়েড ওষুধ দিতে, এটা খাওয়ার পরে 1 মাস ভালো ছিল। যখন ওষুধটা বন্ধ করছে এরপর থেকে আবার ব্যথা শুরু হয়েছে। আমি চিটাগানে আরেকজন নিউরো সার্জন ডাক্তার দেখাইছি, উনি এমআরআই দিতে। এমআরআইতে স্যারে হচ্ছে পিএলআইডি ডায়াগনোসিস করছে যে নাম্বার 4 এবং 5-এ, এবং কিছু ওষুধ দিচ্ছে যে মাইডোক্লাম, প্রিগাবা, নিউরোবি। কিন্তু এই ওষুধগুলো খাওয়ার পরেও হচ্ছে তার ব্যথা ভালো হচ্ছে না, এই পুরো পা বদ্ধ হয়ে যায়, ব্যথা করে। এখন এটা কি করতে পারি আর কি, স্যারের কাছে আমার প্রশ্ন। আপনি থ্যাংক ইউ। আপনি প্রথমে যখন আমাকে সিমটমটা বলেছিলেন যে কোমরে ব্যথা এবং পায়ে যায়, সাথে সাথে শিরশির করে, অবশ্যই আসে, এইটুক হিস্ট্রি আমার জন্য যথেষ্ট যে আপনার ওয়াইফের পিএলআইডি হয়েছে। তার জন্য এমআরআই বা অন্য কোনো ইনভেস্টিগেশন ব্যক্তিগতভাবে আমার প্রয়োজন নাই। তবে এমআরআই বা অন্য ইনভেস্টিগেশন করি আমরা এর গভীরতা কতটুক, আমরা অপারেশন করব কি করব না, অথবা কনজারভেটিভ চিকিৎসা করব কিনা, সেই জন্যই করা দরকার। কিন্তু আমি একটু আপনাকে নিষেধ করব যে দেখেন, উনি কিন্তু কটান খেয়ে ব্যথা ভালো হয়ে গেছিল, এবং কটান খেয়ে একবার যারা ব্যথা ভালো হয় তারা কিন্তু এই কটানের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আমি এটাকে মনে করি যে মদ খাওয়া শুরু করলে যেমন মদ ছাড়তে পারে না মানুষ, এই কটান ওষুধটা কিন্তু এরকম। আমি ব্যক্তিগতভাবে আজকের এই শোর মাধ্যমে সবাইকে অনুরোধ করব, ডাক্তার যদি কটান লিখেও থাকেন, আপনারা খেয়াল করবেন প্রেসক্রিপশনে একটা নির্দিষ্ট সময়ের জন্য লেখেন। আর রোগীরা মনে করেন এই ওষুধটা যেহেতু অত্যন্ত কম দামি ওষুধ এবং এটা খেলে যেহেতু ব্যথা কমে যায়, এটা কন্টিনিউস তারা খেতে থাকে, ব্যথা হলেই খেতে থাকে। এবং আমি আগেই বলেছি যে এই কটান বা স্টেরয়েড দীর্ঘদিন খেলে কিন্তু হাড় ক্ষয় হয়। শুধু হাড় ক্ষয় না, আপনার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এই কটান বা স্টেরয়েড খাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। হার্ট, লিভার, কিডনি, চোখ, সমস্ত কিছুই ক্ষতি হতে পারে। অতএব এই কটানটা কিন্তু আপনি খাবেন না। পরবর্তী ডাক্তার সাহেব আপনাকে যে ওষুধটা দিয়েছেন, এবং উনি শুধু ওষুধ আপনাকে দেন নেই, আপনার ওয়াইফ যদি ওষুধ খেয়ে ভালো থাকতে চান, এটা কখনোই সম্ভব না। ওনাকে কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হবে। তারপরে যদি নিতান্তই না পারেন, এর কতগুলি ইন্ডিকেশন আছে, আমরা যদি প্রয়োজন করি, মনে করি আপনি নিউরোসার্জন বা অর্থোপেডিক সার্জন, বাংলাদেশে কিন্তু এখন স্পাইন সার্জারি অনেক ডেভেলপড হয়েছে। আমি বাংলাদেশ স্পাইন সোসাইটির সাথেও যুক্ত আছি। আপনি যে কোনো একজন স্পাইন সার্জন, এটা নিউরো সার্জনও আছেন, অর্থোপেডিক সার্জনও আছেন, তাদের সাথে যোগাযোগ করেন। যদি আপনার ওয়াইফের ইন্ডিকেশন থাকে তাহলে ওনারা একটা অপারেশন করে দিলে ভালো হওয়ার সম্ভাবনা আছে। তবে এই সব রোগ শতকরা 90 জন কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায়, অপারেশন লাগে না। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। চিকিৎসা নিয়ে আপনি কথা বলছিলেন। হ্যাঁ, চিকিৎসার মধ্যে আমি বলেছি, তারপরে আমরা নর্মালি যেটা বলেছি যে ক্যালসিয়াম এবং ভিটামিন লাগবে আমাদেরকে, হাড়ের ঘনত্বটা যদি রাখতে হয়, তৈরি হচ্ছে, তার মিনারেলাইজেশন দরকার। ক্যালসিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে। যদি সেটা না পারে, আমাদের সাপ্লিমেন্ট ক্যালসিয়াম ট্যাবলেট, ভিটামিন ডি খেতে হবে। আর সেই সাথে সাথে বেশ কিছু ওষুধ এখন মার্কেটে পাওয়া যায়, আমরা বলি বিসফসফোনেট, এটার অ্যালেন্ডোনেড, রেসিড্রোনেড, তারপরে জলিন্ড্রনিক অ্যাসিড, এই কিছু কিছু আছে ওরাল ফর্মে, কিছু কিছু আছে ইনজেক্টেবল ফর্মে। এই ওরাল ফর্মেরগুলি খেতে হলে কিছু কিছু আছে প্রতি মাসে একটি ট্যাবলেট 3 বছর খেতে হবে সর্বোচ্চ। আমি 2 মাস খেলাম, ডাক্তার সাহেব তো 2 মাস খেয়েছি, আমার হাড় তো ভালো হলো না, এটা হবে না, 3 বছর খেতে হবে। আর যারা ইনজেকশন নেবেন প্রতি বছর একটা ইনজেকশন, এটাও 3 বছর নিতে হবে। এছাড়াও নতুন নতুন আরও অনেক কিছু ওষুধ আছে, আমরা বলি টেরিপ্যারাটাইড, তারপরে কিছু বায়োলজিক্যাল এজেন্ট আসছে, এটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তারপরে মহিলাদের ক্ষেত্রে যখন মাসিক বন্ধ হয়, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিও করা হয়। যদিও হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি গাইনোকোলজিস্টরা করেন এবং ওটা বেশি করতে চান না, কারণ এটা কিছু সাইড এফেক্ট আছে, অনেক সময় ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে। কিন্তু প্রয়োজন হলে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করতে হবে। আর আমি আগেই বলেছি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, ওয়েট বেয়ারিং এক্সারসাইজ করতে হবে, বদ অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে। আমাদের সময় হলো একটি বিরতি নেবার, আমরা বিরতি থেকে এসে এই বিষয়ে আরো কথা বলবো। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। বিরতিতে যাবার আগে আমরা আসলে হাড় ক্ষয় নিয়ে কথা বলছিলাম, এবং হাড় ক্ষয়ের আপনি অনেকগুলো আমাদেরকে কারণ বলেছেন, চিকিৎসা বলেছেন, হাড় ক্ষয়ের ফলে কি হতে পারে আমরা সেই ব্যাপারগুলো আপনার কাছে শুনেছি। অনেকগুলো কারণের মধ্যে বেশ কিছু কারণ এরকম যে যেই কারণগুলো আসলে নন মডিফায়েবল, আমরা বদলাতে পারি না। তার মধ্যে একটি হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল।
কিছুক্ষণ আগে আসলে আপনি বলছিলেন যে গার্মেন্টস কর্মী যারা আছেন তারা 12 ঘন্টা এক জায়গায় একভাবে বসে থেকে কাজ করে এবং তারা কিন্তু আসলে মুখের কথায় কালকেই এই জব সুইচ করতে পারবে না বা বদলে ফেলতে পারবে না তাদের কাজের ধরন। সেক্ষেত্রে আসলে আপনার কি পরামর্শ যে ওনারা যদি ভালো থাকতে চান ওনারা আসলে কি করবেন? এখানে আমি আপনার সাথে একটু ডিফার করব যে এটা নন মডিফায়েবল না। গার্মেন্টস কর্মী ঠিক আছে 12 ঘন্টা কাজ করে এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার কিন্তু সুযোগ আছে সে যদি গার্মেন্টসে যখন যায় টোটাল পথটা সে হেঁটে যাবে, আবার ফেরার পথে হেঁটে আসবে। অর্থাৎ তাকে একটা সময় বাইর করতে হবে, মিনিমাম আমি বলি মিনিমাম 40 মিনিটস হাঁটতে হবে। ডেইলি যদি সে 40 মিনিটস হাঁটতে পারে তাহলে কিন্তু তার এক্সারসাইজ শুধু যে তার হাড় ক্ষয় প্রতিরোধের জন্য না, তার অন্যান্য অসুখ থেকেও সে ভালো থাকতে পারবে, তার বডি ফিটনেসটা ভালো থাকবে। তবে সেডেন্টারি ওয়ার্কটা খুব বেশিটা ইম্পর্টেন্ট না। আমাদের অস্টিওপোরোসিস ডেভেলপের জন্য সেডেন্টারি ওয়ার্ক আর খুব বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট আমি যেটা বলার চেষ্টা করেছি যে ধূমপান, অ্যালকোহল যারা অ্যাবিউজ করেন, তার এগুলি কিন্তু আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। কিছু কিছু যে আমার যেমন উচ্চতা কম, আমি ইচ্ছে করলে উচ্চতা বাড়াতে পারবো না, কিন্তু আমি এক্সারসাইজগুলি করতে পারবো, ওয়েট বিয়ারিং এক্সারসাইজগুলি করতে পারবো। আমার যদি থাইরয়েডের রোগ থাকে আমার থাইরয়েডের চিকিৎসা করতে হবে, আমার যদি কিডনির রোগ থাকে কিডনির চিকিৎসা করতে হবে, আমার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটা কন্ট্রোল রাখতে হবে, আমার যদি হাইপার প্যারাথাইরয়েডিজম থাকে আমি মানে যথাযথ চিকিৎসার মাধ্যমে আমি সেটা যদি কন্ট্রোল রাখি তাহলে অস্টিওপোরোসিস প্রিভেন্ট করা সম্ভব। তো আমাকে সেকেন্ডারি, এগুলি বলি আমরা সেকেন্ডারি কজ অফ অস্টিওপোরোসিস। এই সেকেন্ডারি কজগুলো যদি আমি কন্ট্রোলে রাখতে পারি, সব রোগ তো সারানো সম্ভব না, তাহলেই কিন্তু আমরা এই অস্টিওপোরোসিস থেকে বা হাড় ক্ষয় রোগ থেকে আমরা ভালো থাকতে পারবো। হাড় ক্ষয় হবেই, এক সময় না এক সময় হবেই। আপনি আরও কিছু সিমটম আছে। একটা লোক 4 ইঞ্চি হাইট যদি কমে গেল, দেখলেন যে 4 ইঞ্চি হাইট কমে গেছে, তাহলে বুঝতে হবে তার মেরুদণ্ডের হাড় কিন্তু ভেঙে ভেঙে কমে গেছে। আর একটা লোক, আমাদের দাদি নানি আমরা অনেকেই দেখি খুব কুঁজো হয়ে যায়, লাঠি বট দিয়ে হাঁটে, এটাও ধরে নিতে হবে তার অস্টিওপোরোসিস আছে। আর আরেকটু বললাম যে হাঁটতে হবে, লাঠি বট দিয়ে হলেও হাঁটতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং সেক্ষেত্রে তখনই আসলে ভালো থাকা সম্ভব। একজন দর্শক আমাদের সাথে যোগ দিতে চাচ্ছেন, আমরা তার প্রশ্নটি জানবো। দর্শক আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সোহাগ বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি, আপনার আমার প্রশ্নটি। সমস্যা হচ্ছে কোমরে ব্যথা। আমি গত 2 দিন আগে হঠাৎ আমার সমস্যাটা 2017 সালে আমি হাসপাতালে গরিমুল্লাহ স্যারকে দেখাচ্ছিলাম। তারপর ওর একটা আমার এমআইডি ছিল, এমআরআই দেওয়ার পরে পিএনআইডি সমস্যা বললো L4 এবং 5 এখন আমার ওই সময় ওষুধ খাওয়ার পরে আমি অনেকটা ভালো ছিলাম। সম্প্রতি এখন পাটা আমার হাঁটতে স্লিপ করছিল, এখন 2 দিন যাবত অনেক ব্যথা পেন কিলার খাওয়ার পরে একটু কমছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে ছাউ হইলে আর সোজা হতে পারে না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? প্রথম কথা যে আপনি পিএলআইডি রোগের জন্য আপনাকে যে চিকিৎসা প্রফেসর গনিমুল্লাহ সাহেব দিয়েছেন, উনি এখন পরিচালক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। এই চিকিৎসাটি আপনার জন্য সঠিক, কনজারভেটিভ চিকিৎসা দিয়েছেন এবং আমার মনে হয় উনি আপনাকে কিছু উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলির মধ্যে আমি কয়েকটা উল্লেখ করতে পারি, দেখেন আপনার মনে আছে কিনা। সেটা হচ্ছে সামনে ঝুঁকে কাজ করবেন না, ভারী জিনিস তুলবেন না, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, চেয়ারে হেলান দিয়ে বসবেন এবং আপনার যে কাজ করলে ব্যথাটা বাড়ে সেই কাজগুলি আপনি আসলে অ্যাভয়েড করবেন। আপনি কিন্তু সেটা করছেন না, আপনি মনে করছেন ওষুধ খেয়ে ফেলছি, আমি পুরো ভালো হয়ে গেছি, আমি আগের মতো কাজ করব। দেখুন, পিএলআইডি হলে আপনার কনজারভেটিভ চিকিৎসা করি, অথবা আমরা প্রয়োজন হলে অপারেশন করলেও পরবর্তীতে কিন্তু আপনাকে কিছু নিয়ন্ত্রিত লাইফ লিড করতে হবে। আমাদের নিয়মের বাইরেই যখন যাবেন, এক জায়গায় পিএলআইডি হয়, এটা আবার কিন্তু পরবর্তীতে অন্য জায়গায় হতে পারে, কয়েকটা লেভেলে হতে পারে। অথবা পিএলআইডি হলে আমরা অপারেশন করে নিয়ে আসলেও অথবা অপারেশন না করলেও সেকেন্ড টাইম আবার ওই একই জায়গায় আবারও হতে পারে। তো অতএব আপনাকে ওষুধের উপর নির্ভর না হয়ে নিয়ম কানুনটা মেনে চলে, আর কিছু এক্সারসাইজের কথা নিশ্চয়ই উনি বলেছিলেন, অথবা আপনি পরবর্তী ফলো আপে ওনার কাছে যান নাই, আপনি পরবর্তী ফলো আপে ওনার কাছে যান, দেখবেন যে উনি নতুন কিছু উপদেশ দিয়ে দিলে আপনি আবার ভালো হয়ে থাকবেন। পিএলআইডির কতগুলি ইন্ডিকেশন আছে আমরা অপারেশন করি, আমি একটু বলেই ফেলি এই ফাঁকে। যদি পিএলআইডি হওয়ার পরে আপনার হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায়, প্রস্রাব পায়খানা একদম বন্ধ হয়ে গেল, আপনি নিজের ইচ্ছায় প্রস্রাব করতে পারলেন না, তাহলে আপনার 6 ঘন্টার মধ্যে কিন্তু অপারেশন করতে হবে। আরেকটা হচ্ছে যে এই যে আপনার কয়েকদিন পর পর এমন ব্যথা হয়, আপনি দৈনন্দিন কার্যনির্বাহ পদ্ধতিগুলো যে কাজগুলি করবেন সেগুলো আপনি করতে পারছেন না,
তো এগুলি যখন আপনি করতে পারবেন না তখন আমরা একটা অপারেশনের কথা বলি। কিন্তু আপনার ক্ষেত্রে আমার মনে হচ্ছে আপনার অপারেশনের তো প্রয়োজনীয়তা নাই, আপনি কনজারভেটিভ চিকিৎসায় চলবে, আপনি দ্বিতীয়বার আবার ওনার কাছে যান, উনি আবার কিছু নিয়মকানুন বলে দেবেন, এক্সারসাইজ বলে দেবেন, আশা করি আপনি সুস্থ থাকবেন। আমরা আমাদের আগের যে প্রসঙ্গ ছিল সেখানে ফেরত আসছি। আপনি সেডেন্টারি লাইফস্টাইল নিয়ে বলছিলেন যে আসলে কিভাবে ভালো থাকা যায়। আরেকটি কারণ আপনি যেটা বলেছিলেন যে মহিলাদের ক্ষেত্রে হাড় ক্ষয়ের পরিমাণটি বেশি দেখা যায় এবং মেনোপজাল লেডি যারা তারা আসলে এই সমস্যায় ভুগে থাকেন, এর পেছনে আসলে হরমোনের একটি প্রভাব আছে। সেক্ষেত্রে আসলে কি করণীয় এবং ওনারা যাতে আসলে হাড় ক্ষয়ে খুব বেশি না ভোগেন কিছু করা যায় কিনা? আচ্ছা, আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটু ভুলে গেছিলাম, এই মেনোপজাল লেডি ছাড়াও আমাদের দেশে কিন্তু অনেকেরই ওভারি ফেলে দিতে হচ্ছে অপারেশনের কারণে, জরায়ু ফেলে দিতে হচ্ছে। এদের কিন্তু একটু আর্লি এজে যদি হয় এদেরও কিন্তু অস্টিওপোরোসিসের সম্ভাবনাটা থেকে যায়, কারণ তাদের ওই হরমোনটা তৈরি হচ্ছে না। আর মহিলাদের ক্ষেত্রে প্রিভেনশন তো, যেহেতু তার মেনোপজ হয়ে গেছে, আমরা বলছি হরমোন থেরাপি করতে পারেন, আর ওই ওষুধ কিন্তু সবার জন্য একই রকম এবং এক্সারসাইজ সবার জন্য একই রকম। মহিলা পুরুষ ভেদে চিকিৎসা কিন্তু আলাদা না। মহিলাদের একটু আগে শুরু করতে হয়, পুরুষদের একটু পরে শুরু করতে হয়। এবং এখন মেসেজ হচ্ছে এটা, যখনই মেনোপজ, দ্যাট ইজ মেনোপজ বুঝবেন কিনা, মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর আপনার অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা আছে, হাড় ক্ষয় হওয়ার সম্ভাবনা আছে। অতএব আপনি সজাগ থাকবেন। আপনি খাবার দাবারের ক্ষেত্রে ক্যালসিয়াম সমৃদ্ধ, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার অথবা সাপ্লিমেন্ট ক্যালসিয়াম অথবা সাপ্লিমেন্ট ভিটামিন ডি আপনি ট্যাবলেট ক্যাপসুল ফর্মে নিতে পারবেন। আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, ওয়েট বেয়ারিং এক্সারসাইজ করবেন। আর এমন কিছু করবেন না যে হঠাৎ করে পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। আমি আরেকটা কথা বলে রাখি যে প্রিভেনশন, বিশেষ করে বৃদ্ধ লোকের ক্ষেত্রে কার্পেটে বেঁধে পড়ে যাওয়া, রাত্রে যখন ঘুমাই আমরা ঘরে একটা মৃদু লাইট জ্বেলে রাখলাম যাতে উনি উঠে অন্ধকারের মধ্যে পড়ে না যায়। বাথরুমটার ভিতরে যাতে স্যাঁতস্যাঁতে ভাবটা না থাকে, যে বয়স একজন বৃদ্ধ লোক বাথরুমে গেলে স্লিপ করে পড়ে গেলে ওখানে হয়তো বাচ্চারা পড়ে গেলে ভাঙবে না বা অন্য যারা অ্যাডাল্ট তাদের ভাঙবে না, কিন্তু বুড়ো মানুষ পড়ে গেলেই ভেঙে যাবে। অতএব এই পরিবেশটাও আমাকে নিশ্চিত করতে হবে। এবং যারা অতিবৃদ্ধ, হাঁটতে অসুবিধা, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, দেখতে খারাপ লাগলেও, একটু লজ্জা লাগলেও এটা লাঠি ভর দিয়ে হাঁটবেন, কারণ আপনাকে লাঠিটা একটা আলাদা সাপোর্ট দেবে। অনেকগুলো আসলে প্রিভেনশনের কারণ উপায় আপনি আমাদেরকে বললেন যে কিভাবে ভালো থাকা যায় এবং কি করা উচিত। তারপরেও আমাদের সাধারণ দর্শকদের উদ্দেশ্যে এই হাড় ক্ষয়ের কারণে যাতে আসলে কমপ্লিকেশন না বাড়ে, ওনারা আসলে কিভাবে চলবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে বসবেন, কিভাবে দাঁড়াবেন, কতক্ষণ বসে থাকার পরে আসলে দাঁড়াতে হবে, এই ব্যাপারে আসলে আপনার যে উপদেশ বা পরামর্শগুলো। এটা আসলে হাড় ক্ষয়ের চেয়ে বিশেষ করে কোমর ব্যথা, হাঁটু ব্যথার ক্ষেত্রেও বেশি প্রযোজ্য। আসলে সবার ক্ষেত্রে যারা বয়োবৃদ্ধ লোক, দীর্ঘক্ষণ বসে থাকা যাবে না, মাঝে মাঝে উঠে দাঁড়িয়ে হেঁটে আসবেন। সামনে ঝুঁকে কাজ করবেন না, চেয়ার টেবিলে বসে কাজ করার চেষ্টা করবেন। নামাজ আসলে ধর্মীয় প্রথা অনুযায়ী বা হিন্দু প্রথা অনুযায়ী নামাজ বা প্রার্থনা যেটাই করেন, এটা কিন্তু চেয়ার টেবিলে বসে করা সম্ভব। চেয়ার টেবিলে বসে করবেন। আর এমন কোথাও হাঁটাচলা করবেন না অসমান জায়গায় যেটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি বারবার বলার চেষ্টা করছি যে পড়ে গেলেই কিন্তু ভেঙে যাবে যাদের অস্টিওপোরোসিস আছে, কারণ এটাকে আমরা বলি মাইনর ট্রমা, যেটা অন্যদের ক্ষেত্রে পড়ে গেলে ভাঙে না, কিন্তু যাদের হাড় ক্ষয় রোগটা আছে তাদের কিন্তু ভেঙে যেতে পারে। এটা অ্যাভয়েড করতে হবে। প্রয়োজনে আপনি সাহায্য নেন। আমি আগে বললাম যে লাঠি পর্দা হাঁটেন। এবং যাদের যৌবন আছে এখন বা যারা অল্প বয়স্ক আছেন তাদের জন্য অনুরোধ করব, বয়স থাকতেই আপনার বোনকে সমৃদ্ধ করুন। লাভ ইয়োর বোন, প্রোটেক্ট ইয়োর বোন। ভবিষ্যতে যেন হাড় ক্ষয় রোগ তো হবেই, যে ক্ষয়ের কারণে আপনার এরকম ভেঙে যাওয়ার প্রবণতা না হয়, আপনি সুস্থ যে কয়টা জীবন বেঁচে আছেন সুস্থ থাকতে পারেন, সেই চেষ্টাটা করুন। বারবারও আমরা যেহেতু বয়সের কথা বলছি, একেবারে শেষে এসে আমার আসলে এই প্রশ্ন আপনার কাছে যে বয়স বাড়লে আসলে হাড় ক্ষয় হবেই কিনা। আমাদের এখন কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেশি এবং দেখা যায় যে মানুষ আরো অনেক বেশি দিন বাঁচছেন। যারা 80 বা 90 তারা সবাই কি আসলে হাড় ক্ষয়ের এই ঘটনার মধ্যে দিয়ে যাবেন কিনা? এই প্রশ্ন তো আমি বললাম যে সবাই তো যাচ্ছে না। আমি যে রেশিওটা বললাম যে সারা পৃথিবীতে বর্তমান স্টাডি হচ্ছে 50 ঊর্ধ্ব প্রতি 5 জনের একজন কিন্তু হাড় ক্ষয়, পুরুষ। সবারই কিন্তু হচ্ছে না, একজন হচ্ছে। এবং মহিলা প্রতি 3 জনের একজন। কিন্তু আমি যে 200 লোকের স্টাডি করেছি সেখানে কিন্তু বাংলাদেশের স্টাডি, এটা একদম 200 লোক দিয়ে আমরা যাচাই করতে পারবো না, আমাদের রেজাল্টটা একটু খারাপ।
তার মানে আসলে সেটা হচ্ছে সবার আমাদের কিন্তু ক্ষেত্রে- প্রতি 2.2 মহিলার জন্য একজন, 3 জনের না, এবং প্রতি 4 জন পুরুষের জন্য একজন বাংলাদেশে। মানে আমার স্টাডিতে মাত্র 200 লোক। এটা দিয়ে এক যে হোল স্টাডি করা যাবে না, তবে এই প্রবণতাটা আছে। আছে। আমাদের এই অনুষ্ঠানে এসে এই যে হাড় ক্ষয় এবং এর প্রতিকার সম্পর্কে আপনি আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং শুধু দর্শক শ্রোতা যারা শুনলেন আপনাদের সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।